আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার। আমাদের এইচএসসি স্পেশাল ব্যাচের প্রস্তুতি ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সম্পূর্ণ নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আর এটা হচ্ছে খুবই স্পেশাল একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে, সেটা হচ্ছে স্থির তড়িৎ। তো এই স্থির তড়িৎ অধ্যায়টা আমাদের খুবই সহজ একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে কিছু স্পেশাল টপিকের সূত্র এবং ম্যাথ করতে পারলেই পুরোপুরি একটা সৃজনশীল লিখে আসা যায় পরীক্ষা। তো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আলোচনা করতে এবং সৃজনশীল প্র্যাকটিস করতে বেশি বেশি, এবং আমরা চেষ্টা করব যতটুকুই পড়াবো এর উপর ভিত্তি করে সপ্তাহে শেষে একটা পরীক্ষা নিতে ইনশাল্লাহ এখন থেকে। তো আমাদের এই আজকের ক্লাসে তোমরা তো সবাই এইচএসসি 26, আজকের ক্লাসে আমরা চেষ্টা করব স্থির তড়িতের একবার বেসিক থেকে শুরু করে সূত্র এবং পাশাপাশি ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে মোটামুটি যতটুকু পারি কমপ্লিট করা ইনশাল্লাহ। তো স্থির তড়িতের প্রথম যেই পার্টটুকু আমাদের আছে সেটাকে বলা হয় আধান। তো এখন এই আধান বিষয়টা আমাদের একটু বুঝতে হবে, কারণ পরীক্ষাতে আধান সম্পর্কে সংজ্ঞা আসে। তো আধান কাকে বলে এটা আমরা জাস্ট মুখস্থ করব। তো সবাইকে বলতেছি, খেয়াল রেখো। আধানের সংজ্ঞা হচ্ছে পদার্থের মৌলিক কণিকা সমূহ রয়েছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই সকল মৌলিক কণিকার কিছু বৈশিষ্ট্য থাকে, মৌলিক বৈশিষ্ট্য। তো মৌলিক বৈশিষ্ট্যসমূহকেই আধান বা চার্জ বলে। মনে রাখবা, প্রত্যেকটা পদার্থের মৌলিক কণিকাগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে বা ধর্ম থাকে, সেটাকেই মূলত আধান বা চার্জ বলা হয়। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। একটু আমাকে জানাও সংজ্ঞাটা মোটামুটি বুঝতে পারলা কিনা, একটু রেসপন্স কইরো, কথা বইল। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের পরবর্তী টপিক আধানের কোয়ান্টায়ন। আসলে এই আধানের কোয়ান্টায়নটা খননের জন্য ইম্পর্টেন্ট, আমার সৃজনশীলে তেমন আসে না। আমি জাস্ট তোমাদেরকে মেইন থিম বুঝা দিই, আমি জাস্ট একটু পড়ায় বুঝা দিই, তেলেই হবে, সময় নষ্ট করার প্রয়োজন নেই। এখানে কোনো বস্তুতে আধানের মান নিরবিচ্ছিন্ন হতে পারে না। আধানের মান সর্বদা বিচ্ছিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ ইলেকট্রনের আধানের গুণিতকই হবে আধানের মান সবসময়। তো একেই বলা হয় আধানের কোয়ান্টায়ন। তো এই বিষয়টা হয়তো বা বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সহজে বুঝবা। মনে করো কোনো একটা বস্তুর আধান এমন হইতে পারে, যে কোনো বস্তুর আধান হইতে পারে প্লাস এখানে আসলে ই দেওয়া আছে, ই মানে হচ্ছে তোমার ইলেকট্রনের যে আধান সেটা আর কি। তো মনে করো যে কোনো একটা বস্তুর আধান 10e, ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান আর কি, 10e অথবা -5e, এগুলো সম্ভব, এগুলোকে বলা হয় আমার বিচ্ছিন্ন। আর কোনো বস্তুর আধান 2.3e, অর্থাৎ দশমিকে কোনো আধান পাওয়া সম্ভব না। আমি আবার বলতেছি, যে কোনো একটা বস্তুর আধান পূর্ণ সংখ্যায় পাওয়া সম্ভব, এটাকে বলা হয় বিচ্ছিন্ন। এটাকে বলা হয় কি, বিচ্ছিন্ন প্রকৃতির। আর কখনোই দশমিক যুক্ত সংখ্যায় কোনো বস্তুর আধান পাওয়া সম্ভব না, এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন। তো এটাই হচ্ছে আধানের কোয়ান্টায়ন, যে কোনো একটা বস্তুর আধান পূর্ণ সংখ্যার মাধ্যমেই পাওয়া সম্ভব, কিন্তু দশমিক সংখ্যায় কখনো পাওয়া যাবে না। এটা হচ্ছে আধানের কোয়ান্টায়নের বিষয়। এটা আমাকে জানাও, কথা কি বুঝতে পারলা কিনা, এটা আমাকে বলো, রেসপন্স করো সবাই। জি, বুঝতে পারছি। বাকিরা যারা আছো একটু আমাকে জানাও, বাকিদের মধ্যে রুদ্র, জান্নাত, মোহনা, জানাতুল, তাসফিয়া, একটু কথা বলো, বুঝতে পারছো কি? ওকে, হ্যাঁ বলো। জান্নাত, মোহনা কোনো কিছু? হ্যাঁ বলো। বলছি যে হলো যে কোনো ভগ্নাংশ হতে পারবে না আধানের মান। ভেরি গুড, হ্যাঁ, যে কোনো ভগ্নাংশ হতে পারবে না, পূর্ণ সংখ্যা হবে। সোহান একটু দেরি হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, নেগেটিভও হবে, আধান পজিটিভও হয়, নেগেটিভ হয়, কিন্তু ভগ্নাংশ হয় না, দশমিক হয় না, খেয়াল রাখবা। সোহান একটু কথা বলো। সোহান শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, দ্রুত। তোমার কি নেট সমস্যা হয়েছে, দেরি হলো একটু জয়েন করতে? না স্যার, কোয়েন না স্যার, কোচিং এর মানে কোচিং এর টাউনের পরে তো স্যার, মানে একজনের পরে একজন ফোন দিতেই আছে, যেমন আলাদা ফোন দিতেছে, মানে আমার কাছে খালি ফোন দিতেছে, এই মানে এই না হলো 20 বার পড়তে হইছে, 20 বার 20 জনের ফোন দিতেছে। কেন ফোন দিছে, কেন, কি প্রসঙ্গ? এমনি আজকে মানে সবাই একলগে গেলে ফোন দিতে আল্লাহ জানে, আজকে সবাই গেলে ফোন দিতে না, কোনো একটা খুশি সংবাদ হইলে তো দেখা যাবে সবাই জানতে চাইবো, এই কি অবস্থা, রেজাল্ট কি, এই কি অবস্থা, বিয়ে হইলো কবে, কোনো মানে খুশি সংবাদ না, এমনি এমনি সবাই ফোন দিতেছে, কি লেগে জানে আজকে বুঝাছি না। আচ্ছা, যাই হোক,
আর ফোন দিতে স্যার আম্মুর ফোনে না আমার ফোনে দেয়, এটা আরো বড় ঝামেলা। নিঃসন্দেহে মনে হয় নাকি? কি বললাম মোহনা, বুঝি নাই। বলছি ওকে মনে হয় সবাই মিস করছে। ও আচ্ছা, হইতে পারে সোহান, হইতে পারে যে মিস করতেছে তোমাকে বা তোমার আম্মুকে, এই জন্য ফোন দিচ্ছে বারবার। শুনতে পাচ্ছ? আমার আম্মুরে স্যার মিস করে আম্মুরে ফোন দেয় আমার মোবাইলে স্যার, আম্মুর মোবাইলে ফোন দেয় না, আম্মুর মোবাইলে ইমো খোলা আছে, হোয়াটসঅ্যাপ খোলা আছে, সব খোলা আছে স্যার, তারপর আমার কাছে ফোন দিব স্যার। আরে তোমাকে বেশি পছন্দ করে এই জন্য। আচ্ছা তো বলি, আমরা ক্লাস শুরু করলাম, থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। এবার বলি বাচ্চারা, আমাদের একটা সূত্র জানতে হবে, কিউ ইকুয়াল টু এন ই। কিউ হচ্ছে তোমার আধানের পরিমাণ, এন হচ্ছে তোমার যে কোনো একটা সংখ্যা, 1 2 3 4 প্লাস মাইনাস হতে পারে, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জটা মুখস্থ রাখবা, 1.6 10⁻19 কুলম্ব। এমসিকিউতে সরাসরি আসা পড়ে ইলেকট্রনের চার্জ, আধান বা কুলম্ব, আধান আর কি, 1.6 10⁻19 কুলম্ব। এই টপিক আলোচনা শেষ, এখানে আর কোনো কিছু বলবো না, এতটুকু আমাকে জানাও কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, চলে গেলাম নেক্সট। এখন আমাদের ইম্পর্টেন্ট আলোচনা, সেটা হচ্ছে বিন্দু আধান। বিন্দু আধান কি, সংজ্ঞাটা পরীক্ষা আসে। কোনো বস্তু যদি খুব ছোট বিন্দুর মতো হয়, তখনই সেই বস্তুর আধানকে বিন্দু আধান বলে। মানে একটা বস্তুকে তুমি দেখতে পাচ্ছ বিন্দুর মতো, সাপোজ একটা বিন্দু দিলা, এই বিন্দুটাই যদি একটা আধান হয়ে থাকে তাহলেই তার নাম বিন্দু আধান। যেমন এটা একটা বিন্দু আধান, এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত বিন্দু আধান। এটা আরেকটা বিন্দু আধান, এটা নেগেটিভ চার্জযুক্ত বিন্দু আধান। মানে আধান আমাদের পজিটিভও হয় নেগেটিভও হয়, জাস্ট বিন্দুর মতো একটা আধান হলেই তার নাম বিন্দু আধান। কথা বুঝছো? রেসপন্স? জি থ্যাংক ইউ। জি, বুঝতে পারছি। এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্র। থ্যাংক ইউ সো মাচ। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় একটা এলাকা বা এরিয়া। আমি তোমাকে জাস্ট সংজ্ঞাটা বুঝা দিই, চিত্র দেখলে সব বুঝবা। একটি আহিত বস্তু চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব কাজ করে বা বিদ্যমান থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তুকে আহিত বস্তুর মধ্যে আনা হলে সেই বস্তুটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই অঞ্চলটাকেই বলা হয় আহিত বস্তুর তড়িৎ বলক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র। এটা সংজ্ঞা, এখন আমি বুঝা দিই, তুমি জাস্ট বুঝবা। মনে করো একটা জায়গায় চুম্বক আছে, চুম্বক থাকলে কি হয় জানো? কাল্পনিক একটা বৃত্ত তৈরি হয়, যেটাকে বলা হয় চুম্বকের এরিয়া বা ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের মাধ্যমে এটা তুমি বুঝতে পারবা। আমি যেটা বলি খেয়াল রাখো, এক জায়গায় এক টুকরা চুম্বক আছে, দেখবা সেই চুম্বকের কাছাকাছি, সাপোজ এটা হচ্ছে একটা চুম্বক, লাল কলমটার মুখ হচ্ছে চুম্বক, আর এই কলমটার ইয়াটা হচ্ছে একটা আলপিন বা লোহার টুকরা। তো দেখবা যখন এই চুম্বকটা থাকবে এখানে, এই লোহার টুকরা যখন একটু কাছাকাছি আসবে, হয় এটা একটু টান মারবে এদিকে, অথবা ধাক্কা মেরে ফেলে দিবে। এটা হচ্ছে আমাদের একটা বিষয়। সবাইকে বুঝছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ জি স্যার, বুঝতে এখন কথা হচ্ছে এই যে বস্তুটা আছে, এই বস্তুর আশেপাশে কতটুকু অঞ্চল জুড়ে এই প্রভাবটা কাজ করে, যেখানে অন্য বস্তু রাখা হলে সেই বস্তুটা হয় আকর্ষণ বল অনুভব করবে অথবা বিকর্ষণ বল অনুভব করবে। তো যেই অঞ্চলটা থাকবে সেই অঞ্চলটাকে বলা হবে এই বস্তুটার জন্য তড়িৎ ক্ষেত্র বা বলক্ষেত্র। এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ এই যে লাল কালারের যে এরিয়া, এটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র বা এটাকে বলক্ষেত্র বলে, তড়িৎ বলক্ষেত্র অথবা চুম্বক থাকলে চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ একটা এরিয়াকে বলা হয় ক্ষেত্র। যে এরিয়ার মধ্যে কারেন্টের শক প্রয়োগ করবে, কারেন্টের শক খাইতে পারো বা চুম্বক দ্বারা আকর্ষিত হতে পারো, বিকশিত হতে পারো, ইটিসি। এটা আমাকে জানাও, এই টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, প্রশ্ন নাই। থ্যাংক ইউ, এটা শেষ। এবার কথা হচ্ছে আমরা শিখব কুলম্বের সূত্র, যে এই সূত্রটা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষা প্রশ্ন হয়। কুলম্বের সূত্রের সংজ্ঞাটা মুখস্থ করবা, সূত্র মুখস্থ করে তো আমরা ম্যাথ করবো একটু পর। নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধান, খুব ইম্পর্টেন্ট কথা, বিন্দু আধান যদি না বলো নাম্বার পাবা না। কুলম্বের সূত্রে বিন্দু আধান বলতেই হবে। নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটি আধান দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। এখন এই সংজ্ঞাটা মুখস্থ করা অনেক কষ্টকর। এটা যদি মুখস্থ করতে চাও সূত্র দেখে দেখে মুখস্থ করতে হবে।
আমি আবার বলতেছি, এই সূত্রটা মুখস্থ করাটা খুবই কষ্টকর। যদি তুমি সূত্র দেখা মুখস্থ করতে পারো, কয়েক সেকেন্ডে মুখস্থ হয়ে যাবে। আমি তোমাকে বুঝা দিব, সমস্যা নেই। আমাদের ক্লাসে একজন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা, যে জয়েন করছো হয়তো বা নৌরিনের কোনো ফ্রেন্ড হইতে পারো। একটু বলো তো, তুমি কি শুনতে পাচ্ছ আমার? একটু আমাকে জানাও। জি স্যার, শুনতে আচ্ছা, পাচ্ছি। তোমার নামটা একটু বললো তো, তোমার নামটা কি? আমার নাম মুসমান মাহমুদ আক্তার। আচ্ছা, মাহমুদা আক্তার, থ্যাংক ইউ। তো ওই যে নৌরিন ও আর তোমরা কি একই কলেজে পড়ো? না, আমরা আলাদা কলেজে, বাট হচ্ছে যে আমরা স্কুলে এক জায়গাতেই পড়তাম। ও আচ্ছা, বুঝতে পারছি। হচ্ছে যে কলেজে আলাদা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। এখন বলি, এই যে ক্লাসটা যে আমার হয়, এইচএসসি 26-এর ক্লাস রাত 10টায় শুরু হয়, 11টায় শেষ হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, হারম্যাথ, বায়োলজি সপ্তাহে 7 দিন ক্লাস চলে। আর ইংরেজি, আইসিটি, বাংলা ক্লাস করতে চাইলে 7:30 থেকে হয়। এটা হচ্ছে রুটিন, বুঝতে পারছো? আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। তুমি জয়েন করছো, আজকে নতুন অধ্যায় শুরু করছি, নতুন টপিক। তো একটু আগে আসতে পারলে ভালোই, তো সমস্যা নাই। জয়েন করছো, খুশি হলাম। তো এখান থেকে দেখো আমি কীভাবে পড়াচ্ছি, আজকে মোটামুটি দেখো। এরপরে ক্লাসগুলো থেকে আশা করি বুঝতে পারবে ইনশাআল্লাহ। আর আমাদের প্রতি সপ্তাহে একটা পরীক্ষা হয়, এই সপ্তাহ থেকে শুরু। আমি যা যা পড়াচ্ছি এর উপর ভিত্তি করেই সৃজনশীল পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা। ওকে, তো একটা কথা বলি, 27 ব্যাচের অনেক শিক্ষার্থী মেডিকেলের পরীক্ষার জন্য আগ্রহী হয়েছে, বুঝছো সোহান? 27 ব্যাচের অনেক শিক্ষার্থী আজকে বলছে, স্যার আমরা মেডিকেলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাই বা মেডিকেল প্রস্তুতি নিতে চাই আর কি। তো আমি ওদের জাস্ট বলছি ক্লাসে যে তোমরা যদি চাও মেডিকেলের প্রিপারেশন নিতে, তাহলে এখন থেকে ওই গ্রুপে জয়েন হয়ে পড়াটা দেওয়া থাকবে, জাস্ট পড়া সপ্তাহে শেষে পরীক্ষা দিও। তো বলছে, স্যার আমরাও চাই, আপনি অ্যাড করে দিন। তো আশা করি সোহান, এই যে এই সপ্তাহে যে পরীক্ষাটা হবে মেডিকেলের পরীক্ষা এমসিকিউ, এখানে কম্পিটিশন মনে হয় অনেক অনেক হইতে পারে ইনশাল্লাহ, কারণ কি অনেক আগ্রহী আছে পরীক্ষা দেওয়ার জন্য। আর আশা করি 26 ব্যাচ তোমরা কিন্তু মেডিকেলের প্রিপারেশনে অংশগ্রহণ করো। 15টা বা 20টা এমসিকিউ থাকবে। হ্যাঁ বলো। স্যার মানে প্রথম পর্যন্ত সবাই স্যার এরকম আগ্রহী থাকে, কিন্তু মানে এমন ভাবে করতে হয় যে মনে করেন একবারে প্রথম একটা পরীক্ষা দিলাম, তারপরে মনে করেন পরে দিলাম না, তাহলে তার হইলো না স্যার। একবারে যত পরীক্ষা হইবে পর্যন্ত সবগুলি দিতে হবে স্যার। হ্যাঁ, আমি এটা বলবো। হ্যাঁ ঠিক আছে, একটা কথা বলি, কথা হচ্ছে ওরা তো নতুন, বুঝছো? ওরা তো আসলে এই ইন্টারের সিলেবাসটা আমার বুঝে না যে কত বড় বা কীভাবে ওদের পড়তে হবে। তো ওদেরকে আমি ইন্সপায়ারেশন করলাম যে এখন থেকে মেডিকেলের প্রিপারেশন শুরু করলে তোমার অনেক ভালো হইব, আগে থাকতে পারবা। তো মোটামুটি অনেকে আগ্রহী আছে বা খুশি। তো দেখা যায় এমন স্টুডেন্ট আছে যারা মনে করো যে নটরডেমে ভর্তি হওয়ার মতো প্রস্তুতি নিচ্ছে আর কি, এরকম স্টুডেন্ট আছে অনেকে। তারপরেও যেহেতু হ্যাঁ 27 ব্যাচ, তো এখন কথা হচ্ছে তোমরা যারা আসো 26-এ যারা আসো মেডিকেলের পরীক্ষাটা দেওয়ার আগ্রহী, তো এর মধ্যে যদি তোমরা এই ব্যাচ থেকে 5 জন রেডি থাকো আর ওই ব্যাচ থেকে 5 জন নিতে পারি, তো মোটামুটি 10 জন। এখন এই 10 জনের যদি প্রত্যেকটা পরীক্ষা অংশগ্রহণ করে, হ্যাঁ বলো। আমাদের স্যার আলাদা ব্যাচ করলে হতো না? ওদের সাথে তো আমাদের মানে ওরা তো নিউলি হচ্ছে, আমাদের তো এখন মানে সব বই নিয়ে এক্সাম নেওয়া হচ্ছে মেডিকেলের জন্য। বলি এখন কথা হচ্ছে, ওরা মেডিকেলের পরীক্ষা তো ওরা তোমাদেরটাই পড়ে পরীক্ষা দিব, সমস্যা নেই। জাস্ট আমি ওদের বুঝা দেবো, এইগুলো পড়লেই হয়ে যাবে। ওরা তো নতুন, ওরা জাস্ট পরীক্ষাটা দিয়ে দেখবে বা প্রিপারেশন নিবে। এখন কথা হচ্ছে ওরা তোমাদের মতো মানে তোমাদের যা পড়া থাকবে ওদেরই তাই পড়া থাকবে, জাস্ট ওরা তোমাদেরটা পড়ে ওদের মতো পরীক্ষা দিবে। ওরা বুঝবে, এক্সপিরিয়েন্স নিবে যে কীভাবে পরীক্ষা হয়, কীভাবে পড়তে হয়। তারপর আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। তোমরা তো হয়তো 1 বছরে অভিজ্ঞ হয়ে গেছো, এমনি পরীক্ষা দিতে হয়, এমনি পড়তে হয়, এটা নিয়ে সমস্যা নেই। তবে আমি বলি তোমাদের ব্যাচ থেকে 5 জন যদি ডেডিকেটেড থাকো তাহলে ভালো হয় সবচেয়ে বেশি, কারণ কম্পিটিশন হলে দেখবা যে পরীক্ষার আগ্রহ থাকবে, পড়ার স্পিড বাড়বে। যেখানে কম্পিটিশন নাই সেখানে পড়াও মজা নাই, পড়াটা ভালোও হয় না। তো যেটা বলতেছি খেয়াল রাখবা। হ্যাঁ মোহনা, বুঝতে পারছো কিনা? এক্সাম কবেটা? এক্সামটা হচ্ছে প্রতি শুক্রবারে হবে। হ্যাঁ বলি, প্রতি শুক্রবারে এক্সামটা হবে। আর হ্যাঁ বলো বলো সোহান, বলো। কইতেছিলাম স্যার, আপনি স্যার এরকম কোনো গ্যাপ দিয়েন না স্যার ওই যে এক্সামটা দিচ্ছে। হ্যাঁ আমি চেষ্টা করতেছি এখন, আল্লাহ বাঁচাইলে। তোমরা তো জানো যে আমার জন্মদিন সামনের মাস থেকে, এটা অনেকেই জানো, যাই বলে দিলাম। তাই কথা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ আমার 25 সালে যে জন্মদিন, যে মাস থেকে আল্লাহ দিলে চেষ্টা করব যাতে করে যতদিন আমি পড়াচ্ছি, যত যাই হয়েছে আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে আমি
প্রতিটা মাস সুন্দরভাবে প্রতিটা স্টুডেন্টের সাথে মানে মন মতো কেয়ার করে ইনশাল্লাহ। চেষ্টা করি, মাঝে মধ্যে মিস হয়ে যায়। আশা করি তোমরা দোয়া করো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব কিছুই আস্তে আস্তে সম্ভব। তো এই জন্য আমি চেষ্টা করতেছি, এই কয়েকদিন প্রিপারেশন নিচ্ছি, যতটুকু পারি চেষ্টা করব। তো বলি, যারা যারা আছেন আপনারা কমপক্ষে 5 জনও যদি থাকেন এই ব্যাচ থেকে, 26 ব্যাচ থেকে 5 জন, যে হ্যাঁ স্যার আমরা প্রতিটা সপ্তাহে পরীক্ষা দিতে চাই, আপনি একটু পরীক্ষাটা নেন, আমাদের উপকার হবে। তোমরা যদি 5 জন রেডি থাকো আর ওদের থেকে 5 জন পেয়ে গেলে 10 জন, মোটামুটি দেখা যাবে খুব ভালো একটা প্রিপারেশন হবে। কারণ 10 জনে কম্পিটিশন করলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, কে কত নাম্বার পাইলো। তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিয়েছিলা 2টা বার, তখন দেখছিলা কে কত পাইছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে যে হ্যাঁ ও এই পরীক্ষা ভালো পায় নাই, আমি পাইছি, নেক্সট পরীক্ষা আমি আরও ভালো করব, বা আমি একটু কম পাইছি ওর থেকে, আমি নেক্সট পরীক্ষা আরও ভালো করব। এই যেটা কম্পিটিশন, এটা যেটা মনে একটা অনুভূতি, এটা যদি তোমার রেগুলার অব্যাহত থাকে, তো দেখবা যে তোমার খুব সুন্দরভাবে মেডিকেল প্রিপারেশন নেওয়া হচ্ছে, বা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটা হয়ে যাচ্ছে। তো এটা খেয়াল রাখবা। আমিও চেষ্টা করব যতটুকু সম্ভব ইনশাল্লাহ প্রতি সপ্তাহে পরীক্ষা চালু রাখতে ইনশাল্লাহ। আর অবশ্যই তোমাদের যতটা চাপই থাকুক, অন্তত পক্ষে মেডিকেল পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। একাডেমিক পরীক্ষাও হবে, মেডিকেল পরীক্ষা হবে। তোমার যদি একাডেমিক পরীক্ষাটা সমস্যা হয়ে যায়, মেডিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, আমার রিকোয়েস্ট হলো। সবাইকে বুঝছো যা বলছি, মনে থাকবে? একটু কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন পড়াই স্টার্ট হ্যাঁ, এখন আমরা পড়াই স্টার্ট করতেছি। অনেকক্ষণ যাবত কথা বললাম, ডোন্ট মাইন্ড, জাস্ট এই কথাগুলো বলছি কারণ প্রয়োজন, যে জন্য বলে দিলাম। তো এই হচ্ছে বিষয়টা। এখন আমরা যাই কুলম্বের সূত্রের মধ্যে যাচ্ছি, খেয়াল করো। তো এখন কুলম্বের সূত্রটা আমরা জাস্ট মুখস্থ করবো, F সমানুপাতিক Q1 Q2/d²। এই সূত্রের সাহায্যেই এই পুরো সংজ্ঞা বের করতে পারবা। আমি জাস্ট বুঝা দিই, তুমি খেয়াল করো। এটা চিত্র, এটা সূত্র, এটা হচ্ছে বিবৃতি। চিত্রটা হচ্ছে দুই পাশে 2টা বিন্দু আধান, একটা এ বিন্দু একটা বি বিন্দু। এ বিন্দুর চার্জ Q1, বি বিন্দুর চার্জ Q2, আর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে D। এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে বইলো, কথা বইলো। হ্যাঁ, জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের সংজ্ঞার দিকে তাকায় মুখস্থ করি আমরা। নির্দিষ্ট মাধ্যমে 2টি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মান F। নির্দিষ্ট মাধ্যমে 2টা বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, খেয়াল রাখবা, আকর্ষণও হইতে পারে এই বলটা, বিকর্ষণ হইতে পারে। তো 2টা বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল F এর মান কাদের সমানুপাতিক? 2টা আধানের গুণ ফলের সমানুপাতিক। যেমন F সমানুপাতিক Q1 Q2 না, এজন্য বলতেছে যে নির্দিষ্ট মাধ্যমে 2টি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মান আধান 2টির গুণ ফলের সমানুপাতিক। আধান 2টির গুণ ফলের সমানুপাতিক। দেখো কথাটা বুঝতে পারলা কিনা, বুঝছো? এতটুকু বুঝছো? বাকির কথা বলতে হবে, রেসপন্স করতে হবে তাড়াতাড়ি। আমি আসলে শুনতে পাচ্ছি না কথাগুলো। আচ্ছা, আসলে আমার একটু নেট একটু হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে, তো জন্য আর কি। আচ্ছা, এবার সমানুপাতিক এবং এই বলটা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক থেকে নিচে আছে, শুধু ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে বলটা, এই বলটা এই 2টা বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো পয়েন্টটা? দ্রুত কথা বলো। জি। আচ্ছা, এরপরে এই আকর্ষণ বিকর্ষণ বল এদের সংযোগ সরলরেখা বরাবর কাজ করে, সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। শেষ। এই হচ্ছে সংজ্ঞা মুখস্থ করার টেকনিক। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি নেক্সট চলে যাচ্ছি। প্রশ্ন আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি আমাদের ক্যালকুলেশনের পরবর্তী স্টেপে। যেমন দেখো, সমানুপাতিকের পরিবর্তে সমান সমান দিতে হয়, একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, সেটা হচ্ছে সি। এটা সি হচ্ছে কুলম্ব দিছিল, কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব এটার নাম দিয়েছিল কুলম্বের ধ্রুবক। আর এইটার একটা মান আছে। কুলম্বের ধ্রুবকের মানটা কার মনে আছে বলো তো? অনেকে জানো, বলো তো মানটা কার মনে আছে? সি এর মান কত? 9 × 10⁻⁹। এক্সিলেন্ট।
9, হ্যাঁ 9 × 10⁹। তো F = C Q1 Q2/d স্কয়ার, যেখানে F এর মান হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, C হচ্ছে কুলম্বের ধ্রুবকের পরিচয়, Q1 Q2 হচ্ছে বিন্দু আধানের মান, আর D হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার 20 মিটার etc। নতুন যে আসছো, তোমার নাম তো ভুলে গেছি, একটু আমাকে জানাও তুমি কিছু বুঝতেছো কিনা, একটু আমাকে বইলো। আমাদের স্যার বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ, একটু দেখো। আস্তে আস্তে বুঝবো, একটু পরে শুরু করেছে। হ্যাঁ সমস্যা নেই, বুঝবো আস্তে আস্তে। দেখো ওকে, জাস্ট একটু দেখলেই হবে কিভাবে পড়াচ্ছি। এখন সি এর একটা সূত্র আছে, C = 1/4πε0, C = 1/4πε0। আসলে একটু দ্রুত পড়াচ্ছি কেন, তবে একটু বড় ক্লাসে উঠছো তো এই জন্য এত স্লোলি পড়ানো লাগে না, একটু দ্রুত পড়াচ্ছি, তারপর না বুঝলে বলবা। C = 1/4πε0, এটাকে বলা হয় ইপসাইলন নট, এর মতো দেখতে নট। এটা আসলে এই সি এর সূত্র, এইটাকে ভাঙাইলে মান পাওয়া যায় 9 × 10⁹। এই হচ্ছে এতটুকু অংশ আলোচনা। একটু আমাকে জানাও কার কোনো প্রশ্ন আছে কিনা এখানে। না স্যার। থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা এখন নেক্সট চলে যাচ্ছি। দেখো সি এর যে সূত্র ছিল C = 1/4πε0, এই মানটাকে ভাঙাইলে পায়ের মান এই মানটা বসাইলে সি এর মান পাবো 9 × 10⁹। তবে এককটা মুখস্থ করবা, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এই এককটা যদি মনে রাখতে না পারো নাম্বার কমা দিবে। পরীক্ষার সময় মানটাও লিখতে হয়, এককও লিখতে হয়, এগুলো মুখস্থ রাখতে হবে, সব ডাইরেক্ট মুখস্থ। এখন ইপসাইলন নটের মানটা কত এটাও মুখস্থ রাখবা, এটা আমাদের আসে পরীক্ষায় MCQ-তে। 8.854 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। দেখছি আমি কত সুন্দর করে লিখে রাখছি, মুখস্থ রাখতেই হবে। এইগুলো হুবহু MCQ-তে চলে আসে বাচ্চারা, তবে MCQ-র মধ্যে তারা যে কাহিনী করে সেটা হচ্ছে এককটা চেঞ্জ করে দেয়। মান দেখবা 4টা অপশনেই সেম মান, কিন্তু এককগুলা চেঞ্জ। তো তুমি তো অনেক মজা দিয়ে এটা পড়ছো যে পারি সি এর মান এত, ইপসাইলনের মান এত, এগুলো একবারে পান্তা ভাত, কিন্তু একক তো তুমি জানো না, তুমি ধরা খাবা। কারণ এই এককের জন্যই MCQ-র উত্তরগুলো হয় না। এককটা যদি তুমি 19 করো, মান ঠিক থাকলেও একক যদি ঠিক করতে না পারো, CNC-ও নাম্বার কেটে দিবে, MCQ-তে তো হইবই না। তো বি কেয়ারফুল, মানের পাশাপাশি এককটা ভয়ঙ্কর হইলেও মুখস্থ করতে হবে, কিছুই করার নাই। তো সি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, আর ইপসাইলনটি একক হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। দেখো তো বুঝতে পারলা কিনা, মুখস্থ হবে কিনা, কথা বইলো, বাকি রেসপন্স করো। ওকে, তো এটা তোমাদের বলতেছি, কেয়ারফুল থাকবা এই বিষয়গুলো। এখন শূন্য স্থানে কুলম্বের সূত্রের যে ফর্ম সেটা হচ্ছে F = C লিখবো না আমরা, অঙ্ক করার সময় C না লিখে লিখবো কি 1/4πε0 × Q1 Q2/d স্কয়ার। C লিখায় না আর কি, C লিখলে যে ভুল হবে তাও না, আমরা এইভাবেই লিখবো। এরপরে এই মানটা লিখে দিবা, আর Q1 Q2-র মান লিখে দিবা, D-র মান লিখে দিবা, অঙ্ক শেষ। এরপর বলছে যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্র, যে কোনো মাধ্যম মানে সেখানে একটা কে থাকবে, যে কোনো মাধ্যম, সেটা পানি মাধ্যম হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে পারদ মাধ্যম হইতে পারে, বায়ু মাধ্যম হইলে কের মানটা 1 ধরা হয় আর কি, ঠিক আছে, শূন্য স্থানের জন্য। তো এটা যে সূত্র, এটা একই সূত্র, যা সেখানে কে হবে, কেন কে হবে, যে কোনো মাধ্যমের জন্যই এই সূত্রটা আমার প্রযোজ্য। তবে পরীক্ষার সময় আমরা এই সূত্রই ব্যবহার করে ম্যাথ সলভ করব। কথা কি বুঝছো, যা বলছি মন থাকবে? এখন কথা হচ্ছে গিয়ে পরবর্তী সূত্রটা, কে এর একটা সূত্র আছে, এ একটা সূত্র, এ একটা সূত্র, এগুলো MCQ জন্য মনে রাখবা, এগুলো তেমন প্রয়োজন নাই, সিএনসির মাঝে মধ্যে লাগে। নিউ স্টুডেন্ট যার নামটা আমি একটু দেখি, তোমার নামটা মাহমুদা, থ্যাংক ইউ। আচ্ছা মাহমুদা, একটু আমাকে জানাও তুমি কি কিছু বুঝতেছো কিনা? আচ্ছা থ্যাংক ইউ। আসলে হালকা হালকাই, কারণ কি মাঝখানে তো একটু, এই জন্য শুরু থেকে আসতে ভালো হইতো। আচ্ছা সমস্যা নাই, দ্বিতীয় পত্র বই তো কিনা আছে তাই না? আমি তো দ্বিতীয় পত্র পড়তে যাচ্ছি এখন, ফিজিক্সের দ্বিতীয় পত্র। আচ্ছা থ্যাংক ইউ। তো বাচ্চারা চলো, আমরা তো এই টপিকগুলো পড়ছি, এগুলো সলভ করছি, এখন ম্যাথ প্র্যাকটিস করব। আমি বাকিদের কাছে আসবো। বাকিদের মধ্যে আসছো রুদ্র, তাসফিয়া, জান্নাতুল, জান্নাত মোহনা, তোমাদের অবস্থা কি? তোমরা কেমন বুঝতে পারলা একটু বলো।
তাহলে চলো বাচ্চারা আমরা তো ম্যাথ সলভ করব, দেখি এই সূত্রের যা যা পড়ছি এখান থেকে কীরকম ম্যাথ পরীক্ষা আসে আর সেই ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। তো একটু সূত্রগুলো মুখস্থ করো, এর মধ্যে থেকে আমি একটু ম্যাথটা বের করতেছি, একটু রিভাইজ করো সবাই। হ্যাঁ, সবাই সূত্রগুলো রিভাইজ করো, কোনটার মান কি একটু পড়ো, এরপরই আমি একটা স্পেশাল ম্যাথ নিয়ে তোমাদেরকে সলভ করা দিব। বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি, তারপরও একটু তোমাদের চাপ থাকবে, অফলাইনে চাপ থাকবে, সে চাপের মধ্যে তোমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব। আমি একটু ওই অঙ্ক খুঁজতেছি, চলো পেয়ে গিয়েছি, অঙ্ক আমরা শুরু করি। হ্যাঁ, জাস্ট তোমরা সূত্রগুলো মনে রাখবা, রিভাইজ করবা, এখন একটা অঙ্ক করলেই সব অঙ্ক পারবা। হ্যাঁ, একই নিয়মে তো সব প্রায়, জাস্ট আমি একটা টাইপ দেখা দিই, বাকিগুলো এমনি ইনশাল্লাহ পারবেন। এই অঙ্কটা আমাদের সিলেট বোর্ড 2022 সালে এসেছিল। তো আমরা যদি উদ্দীপকটা ভালো করে পড়ি তাহলে মোটামুটি ভালো বুঝতে পারবো। উদ্দীপকে কিছু কিছু ঝামেলা থাকতে পারে, সেই ঝামেলাগুলো তোমাকে ধরতে শিখতে হবে। যেমন কি বলছে, দুইটি একই রকমের ক্ষুদ্র ধাতব বলের আধান দেওয়া আছে, একটা হচ্ছে প্লাস এনসি। এখন তোমাদের কাছে প্রশ্ন, এনসি মানে কি? বলো সোহান, বলো তো কি বলছো, বুঝি নাই। প্রশ্ন হচ্ছে এখানে লেখা আছে এনসি, এখানে একটা একক লেখা আছে এনসি, এই এনসি মানে কি? ন্যানোকুলম। এক্সিলেন্ট, মোহনার উত্তর রাইট, ন্যানোকুলম। তো বলি বাচ্চারা, আমাদের পরীক্ষাতে এগুলাই ঝামেলা, এককগুলা যদি আদর্শ না থাকে, ভেজাল থাকে, অঙ্ক পারবা না, অঙ্ক ভুল হইবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে স্যার আমরা তো জানি আধানের একক কুলম্ব, ন্যানোকুলম থাকলে কুলম্ব বানামু কেমনে? এটা কিন্তু আমরা ওই যে রসায়নে পড়ছিলাম, ন্যানোমিটার, ন্যানোমিটার থেকে মিটার করতে কি করতাম আমরা, বলো তো মনে আছে? ন্যানোমিটার থেকে মিটার করতে কি কাজ করতে হয়? ক্লাসে সবাইকে বলতেছি। হ্যাঁ হচ্ছে, বলো বলো, টেন ইনভার্স কত? না, এটা হচ্ছে মিউ, সরি এটা হচ্ছে তোমার মিলিমিটার। চেষ্টা করছো, থ্যাংক ইউ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। 9, 6 না, 6 মাইক্রো, 9 9, 10 ইনভার্স 9। বলি 10 ইনভার্স 3 হচ্ছে মিলিমিটার থেকে মিটার আসতে, 10 ইনভার্স 6 হচ্ছে মাইক্রোমিটার থেকে মিটার আসতে, 10 ইনভার্স 9 মানে ন্যানোমিটার থেকে মিটার আসতে। এগুলো আমাদের জানতে হবে, এই কনভার্সনগুলো যদি না পারি পরীক্ষা ম্যাথ পাই। পিকো, হ্যাঁ 10 ইনভার্স 12 হচ্ছে পিকো, পিকো থেকে মিটার আসতে। তো বলি সবাইকে, প্রয়োজনে এই এককের চেঞ্জগুলো আমি একটা নোট করে লিখে দিব, যে 10 ইনভার্স 3 থাকলে কেমনে হয়, 10 ইনভার্স 6 থাকলে কেমনে হয়, 10 ইনভার্স 9 থাকলে নাম কি, তারপর হচ্ছে 12 থাকলে নাম কি, এটা একটা ফরম্যাট লিখে দিব, খাতার মধ্যে লিখে রাখবা, যাতে করে এই যে এখন যে সমস্যাগুলোর মধ্যে পড়তেছো না, বুঝতেছো না, এগুলোর নিয়ে প্যারা খেতে হবে না পরে। আমি কি যা বলছি বুঝতে পারছো, মনে থাকবে? তুমি দেখতেছো তুমি ম্যাথ পারো, তুমি সূত্র পারো, সবই বুঝো, কিন্তু এইগুলো পারো না, তো সারা বছর কষ্ট করে কোনো লাভ নাই। এটা ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হতে পারে, হায়ার ম্যাথ হতে পারে, বায়োলজি হতে পারে, অর্থাৎ তোমাকে এমনভাবে পারতে হবে পুঙ্খানুপুঙ্খ, যাতে করে কোনো জায়গার মধ্যে তোমার প্যাচ না থাকে। ঠিক আছে, তুমি যদি বলো স্যার আমি এই মানটা দিয়ে অঙ্ক করবো, সারা জীবন অঙ্ক মিলবো না, হইবও না, পুরা জিরো। তুমি 2 ঘন্টা সরি 2 ঘন্টা না, তুমি একটা অঙ্ক যদি 10-15 মিনিট লাগেও করো বা 1 ঘন্টা লাগেও করো, তোমার কিন্তু অঙ্ক হইবই না। কেন হইব না? এই মানটা তো ভুল, এই মানটা তো ঠিক করে নিতে হইব। আর পরীক্ষায় স্যার ম্যাডামরা এইরকম প্যারা দেয়, আমাদের পোস্টের মধ্যে মান দেয় না ভুল, ঠিকঠাক ভুলটাল মান দেয়, মানে মান ভুল বলতে কি, মানটা আদর্শ দেয় না, উল্টোপাল্টা একটা মান দিয়ে দেয়, আমাদের কাহিনী করে বের করতে হয় আসল মান, যেটা আমরা অনেকেই পারি না, যার কারণে অঙ্কটা আমার হয়ও না। এটা হচ্ছে মূল সমস্যা। সবাইকে বুঝতে পারছো যা বলছি? হ্যাঁ আচ্ছা সোহান, সোহান মনে থাকবে, এই বিষয়গুলো খেয়াল রাখবা। সোহান একটু কথা বলল। আচ্ছা এখন তাহলে বুঝতে পারলাম। তো ন্যানোকুলম থেকে কুলম্ব আসতে 10 ইনভার্স 9 দিয়ে গুণ করব, এখানেও সেম 10 ইনভার্স 9 দিয়ে গুণ করব, শেষ। এরা বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে থাকলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে?
এটা আমাদের এতটুকু অংশ, এর পরেরটা আমার লাগবে না। এখন বলো দূরত্বের মানটা কি দেওয়া আছে? 3 সেন্টিমিটার ব্যবধান মানে দূরত্ব। আমরা যে পড়ছিলাম না আমাদের যে কুলম্বের সূত্র যে ছিল, দুইটা বস্তুর দূরত্ব, যে সাপোজ এ আর বি দূরত্ব যে হয় ডি, এটা হচ্ছে দূরত্ব এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে কত সেন্টিমিটারে? 3 সেন্টিমিটার। এরা বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে আছে। এখন সেন্টিমিটার থেকে কি করতে হবে বলো তো একটু? মিটার নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন আমি যদি বলি মাহমুদা একটু আমাকে জানাও, তুমি কি এই যে কনভার্সনগুলো চেঞ্জ করতে হয় এগুলো জানো কিনা? কনভার্সন চেঞ্জ করতে হয় যে এগুলো জানো, বাকি আজকে দেখতেছো? আচ্ছা, সমস্যা নাই, স্যার বলো ভাইয়া বলো, আমি মাইন্ড করি না, একটা বললেই হয়। তো এটা বলি, এটা যেহেতু তুমি জানো না আমি লিখে দেবো গ্রুপে, এটা লিখে নিও খাতার মধ্যে। আচ্ছা, আজকে নরিন আসে নাই, তোমার আরেকটা বান্ধবী আসছিল, ও আসার কথা ছিল, ও আসতে পারে নাই। নরিন অবশ্য ইংরেজি ক্লাস করছিল। আচ্ছা, তাহলে আমি যাই। তো এখন বাচ্চারা কি বলছে? প্রথম ক্ষেত্রে তড়িৎ আকর্ষণ বল নির্ণয় করো, আকর্ষণ বল বের করতে হবে। আচ্ছা, আমাদের সূত্র কি এখানে দুইটা? সূত্র কিন্তু একটাই। সূত্র কিন্তু এখান থেকে আসছে, আমরা এই সূত্রই ব্যবহার করব। হ্যাঁ, সূত্র কি বাচ্চারা? এই যেটা F equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by D স্কয়ার। এখন Q1 কত হবে, Q2 কত হবে, এটা আমি ধরবো। প্রথম যেটা আছে আধানের মান Q1 +3, আর দ্বিতীয়টা হবে Q2 -12। তুমি প্রথমটা Q1 ধরবা সবসময়, পরেরটাকে Q2 ধরবা, তারপরে মানগুলো ভেজালছে এগুলো সঠিক করবা। আমার কথা কি বুঝতে পারছো? মন থাকবে? একটু কথা বলো, রেসপন্স করো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ধরতেছি, মনে করি প্রথম বলটির চার্জ Q1 সেটা হচ্ছে 3 Nc। ওই যে বলছিলাম না Nc হচ্ছে ন্যানোকুলম, করতে হবে কুলম। আচ্ছা, কত পাইছো উত্তরটা বলো তো? 3.6 × 10⁻14 হয় নাই, আবার চেক করো, চেষ্টা করছো, থ্যাংক ইউ। Q1 এর মানটা 3 ন্যানোকুলম, তো ন্যানোকুলম থেকে কুলম আসতে 10⁻9 দিয়ে গুণ করতে হয়। সোহান দেখো মনে আছে কিনা, 10⁻9 দিয়ে গুণ করলেই ন্যানোকুলম থেকে কুলম এসে পড়ে, বুঝছো? এরপর হচ্ছে দ্বিতীয় বলটির চার্জ -12 ন্যানোকুলম, মাইনাস থাকবে, তবে ন্যানোকুলম থেকে কুলম আসতে কি 10⁻9 দিয়ে গুণ করব। আচ্ছা, এটা হইলো। এখন এখানে একটা বিষয় আছে, আমাদের শুধু মান বের করতে বলছে, বলের মান। তো আমাদের যদি মান বের করতে বলে তাহলে চার্জের মানটা সবসময় প্লাস নিয়ে করবা, মাইনাস থাকলেও প্লাস নিয়ে করবা। কেন? আসলে বলের মানটাকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি সবসময়। যেহেতু আমার এখানে মাইনাস আছে, আমি অঙ্ক করার সময় প্লাস নিয়ে কাজ করব, মাইনাসটা লিখবো না। আমার যদি Q1 ও মাইনাস হইতো তাও আমি প্লাস নিয়েই লিখতাম। কেন এই কাজগুলো করব? মাইনাস লিখলে সমস্যা কি? আসলে বলের মান সবসময় প্লাস দিয়ে প্রকাশ করা হয়। সাপোজ তোমাকে ধাক্কা দিয়েছি কত জোরে, 10 নিউটন বলে, 100 নিউটন বলে, এগুলো পজিটিভ, মানে বলের মানটাকে পজিটিভে প্রকাশ করতে হয় বিদায় আমরা এই মানগুলোকেও পজিটিভ নিয়েই কাজ করব, যদিও নেগেটিভ দেওয়া থাকে। কথা কি বুঝছো? মন থাকবে? আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে 1/4 pi epsilon naught যেটা হচ্ছে ধ্রুবক, এই মানটা তো মুখস্থ রাখবো, হয়ে গেল। চার্জ দুইটার দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে গেল। এখন লিখবো, আমরা জানি F equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R স্কয়ার। আসলে বলতেছে স্যার এখানে আর লিখছে কেন, ডি লিখলে সমস্যা নাই, আরও লিখতে পারো, ডিও লিখতে পারো। এবার আমি এই সূত্রটার মধ্যে মান টান বসায় ক্যালকুলেশনের দায়িত্ব তোমাদের দিলাম, দেখি তোমরা কীরকম ক্যালকুলেশন করতে পারো। এই মানটা হচ্ছে 9 × 10⁹। Q1 এর মানটা পজিটিভ মান নিলাম, পজিটিভই ছিল। Q2 এর মানটা ছিল নেগেটিভ, পজিটিভ নিলাম। এরপরে আর এর মানটা ছিল মিটারে, এত নিলাম, স্কয়ার করব। তারপরে ক্যালকুলেশনের উত্তরটা তোমরা বলবা। জানাত মোহনের উত্তর দিয়েছো, দুঃখিত উত্তরটা রাইট হয় নাই, আবার চেষ্টা করো। এই ক্যালকুলেশন তোমাদের প্রচুর ভুল হয়, এটা যদি করতে না পারো তাহলে তো অঙ্ক হবেই না সারা জীবনও। তুমি মানও বুঝো, একক চেঞ্জও বুঝো, সূত্রও পারো, কিন্তু ক্যালকুলেশন পারো না। দিন শেষে তুমি সেখানে ধরা। তো অনেক কাহিনী আছে আমাদের ম্যাথ সলভ করতে গেলে, এগুলো প্যারা খেতে হয়। তো একটু আমাকে জানাও যারা আছো, আরিফা, জানাত মোহনা, জান্নাতুল, মাহমুদা, সোহান, তাসফিয়া, তোমরা কি ম্যাথটার অঙ্কটার ক্যালকুলেশন করতে পারতেছো? না পারলে দেখা দিব, সমস্যা নেই।
প্রথমত কি করব, প্রথমত হচ্ছে এই দুইটা 3.6 এটা হবে না 3 ইনটু 3.6 এসেছে নাকি 3.6 ঠিক আছে, পাওয়ারটা মিলে না, পাওয়ারটা বলো। এটা তোমার -4 এক্সেলেন্ট, ঠিক আছে, ভেরি গুড, হয়েছে 3.6 10 ইনভার্স 4 নিউটন, এটাই অ্যান্সার। -4 হবে হ্যাঁ, ইনভার্স মানে তো মাইনাস, ইনভার্স 3.6 10 ইনভার্স 4 নিউটন। লিঙ্ক চলে গেলে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করবো, হ্যাঁ, আর ক্লাস লিঙ্ক দিব না। তো আমি ক্যালকুলেশনটা দেখা দিব একটু, সবাই কি পারছো? স্যার একটু দেখাই দেন। জি, এটাই বের হইছে। আচ্ছা, আমি লিঙ্ক চলে যেতে পারে, তো দুঃখিত, হয়তো পারবো না সম্পূর্ণ, দেখি তারপরও এই দুইটা গুণ করব, এরপর এতে ভাগ করে এটাতে গুণ করব, দেখি পারি কিনা। লিঙ্ক চলে যেতে পারে, হুট করে চলে গেলি শেষ। আমি তারপর দেখানোর চেষ্টা করব, মাহমুদা তুমি থাইকো, ইনবক্সে আমি তোমাকে বুঝা দিব, দেখি পারি কিনা। হ্যাঁ, তো প্রথমত আমার মানটা হচ্ছে কি 3 ইন্টু 10 ইনভার্স 9, এটা আমি লিখবো প্রথমে। 3 EXP চাপ দিব, ই আসবে, -9 লিখব। এখন তো এটা পুরোটা দেখাইলে ভালো হইতো, বুঝতে পারতাম। দেখি কতক্ষণ থাকে লিঙ্ক, এটাই করলাম। এই যে 3 ইন্টু 10 ইনভার্স 9, প্রথমে 3 লিখব, তারপরে এই 10 টু দি পাওয়ার মানে EXP চাপ দিব। মাহমুদা তোমার কি সাদা ক্যালকুলেটর নাকি কালারটা বলো তো? মাহমুদা তোমার কি এই ক্যালকুলেটর নাকি সাদাটা? সাদাটা আমার। ও আচ্ছা, সাদাটা, তাহলে হ্যাঁ, তাহলে সাদাটা দিয়েই বুঝাবো। আজকের মধ্যে এখানে ক্লাস শেষ।